বিষয়বস্তু সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণে বাংলাদেশের সাফল্য। এবং আজ আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ হুসাইন, মহাপরিচালক পাওয়ারসেল। স্যার, আমাদের স্টুডিওতে স্বাগতম। কেমন আছেন? ভালো আছি। আপনাকে এবং দর্শক শ্রোতাদেরকে স্বাগত। আচ্ছা। আমরা আহ, শুরুতে আপনার যে প্রতিষ্ঠান তার বিশেষ উদ্যোগ, যেগুলিকে ব্র্যান্ডিং হিসেবে আমরা বুঝতে পারি, তারই একটি অন্যতম বিষয় হচ্ছে গিয়ে বিদ্যুৎ তথা এনার্জি বিদ্যুৎ তথা জ্বালানি ব্যাপারটা। এবং আজকে এই ব্যাপারে আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ হুসাইন, মহাপরিচালক পাওয়ারসেল। স্যার, আমরা অনুষ্ঠান শুরুতেই আপনার যে প্রতিষ্ঠান পাওয়ারসেল সম্বন্ধে একটু জানতে চাইব, কারণ আমাদের শ্রোতাদেরও এই প্রতিষ্ঠান সম্বন্ধে অতটা ধারণা নেই। ধন্যবাদ। আমার প্রতিষ্ঠানকে সম্বন্ধে বলার আগে আপনি যেটা বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে বিশেষ উদ্যোগ, আমরা মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগটাকে আমরা বাস্তবায়নের জন্য আমরা একটা স্লোগানও ঠিক করেছি। সেটা হলো শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। এবং এই প্রত্যয় নিয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। যুগোপযোগী স্লোগান। এর মধ্যে পাওয়ারসেল, এটা বিদ্যুৎ বিভাগের একটা কারিগরি সেল। আমরা এই প্রতিষ্ঠানটি 1996 সালে প্রতিষ্ঠিত হয়, বিশেষ করে বিদ্যুৎ বিভাগের টেকনিক্যাল অ্যাডভাইস দেওয়ার জন্য, যেটাকে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক। বিদ্যুৎ বিভাগের একটা থিঙ্ক ট্যাঙ্ক। আমরা বিদ্যুৎ খাতের সংস্কার, বিদ্যুৎ খাতের নীতিমালা প্রণয়ন এবং আমাদের যে বিদ্যুৎ খাত, যেটা এখন বিশাল একটা পরিসর হয়েছে। এক সময় আপনি জানেন যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একাধারে উৎপাদন করত, সঞ্চালন করত এবং বিতরণ করত। আজকে সেটা আমরা বলি আনবান্ডলিং, অর্থাৎ একসময় এটা বান্ডেল ছিল একটা প্রতিষ্ঠানে, এটা এখন আনবান্ডলিং হয়ে আমাদের এখন বিদ্যুৎ খাতের 12টি প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় সাধন করা, এদের কার্যক্রম তদারকি করা, এদের কর্ম মূল্যায়ন করা মূলত আমাদের সমন্বয় সাধনের কাজটা আমাদের। ঠিক আছে স্যার, আমাদের বাংলাদেশে বর্তমানে বিদ্যুতের চাহিদাটা কত? আমাদের বর্তমানে বিদ্যুতের চাহিদা আমাদের 8,500 মেগাওয়াটের মতো, এবং যেটা ছিল 2009 সালে 4,500 মতো। তখন বিদ্যুৎ উৎপাদন হতো 3,000 মেগাওয়াটের একটু বেশি, অর্থাৎ তখন প্রায় 50% মতো আপনার লোডশেড করতে হতো। প্রতিদিন 8 ঘন্টা থেকে 10 ঘন্টা লোডশেড করা হতো। এখন আমাদের চাহিদার তুলনায় আমাদের, আপনি জানেন যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এখন 15,000 মেগাওয়াটের মতো। এর মধ্যে ক্যাপটিভ আছে 2,500 মেগাওয়াট। বাকি যে 12,500 মেগাওয়াটের মধ্যে আমরা আমাদের যে বর্তমান যে চাহিদা 8,500 মেগাওয়াট, এটা আমরা পূরণ করতে সক্ষম আছি। এবং যার কারণে আমরা ইতিপূর্বে চাহিদা পূরণ করতে গিয়ে আমরা 9,300 মেগাওয়াট পর্যন্ত আমরা সর্বোচ্চ উৎপাদন করতে পারি, যেটা আমাদের অত্যন্ত বড় একটি সাফল্য। আর বর্তমানে দেশের যে মোট জনসংখ্যা, তার শতকরা কত ভাগ বিদ্যুতের আওতাধীন আছে? আমাদের এখন বিদ্যুতের সুবিধাভোগী জনসংখ্যা হলো 80 ভাগ, অর্থাৎ শতকরা 80 জন লোক বিদ্যুৎ সুবিধা আওতায় এসেছে, যা 2009 সালে ছিল মাত্র 47 ভাগ। প্রায় শতভাগ বৃদ্ধি পেয়েছে প্রায় শতভাগ। এবং এই 47 ভাগ হলো 40 বছরে। যদি আমরা স্বাধীনতা পূর্ব বাদে দিই, আমরা যদি স্বাধীনতা থেকে আমাদের 1971 সালকে যদি আমরা আমাদের শুরুটা ধরি, তাহলে 40 বছরে যেটা আমরা অর্জন করেছি, আমরা গত 7 বছর তার থেকে জেনারেশনের খাতে প্রায় 3 গুণ, আর এই মাথাপিছু বিদ্যুতের যেটা বিদ্যুতের আওতায় আনা, সেটা প্রায় 2 গুণ হয়েছে। আর সেক্ষেত্রে আমাদের যেহেতু জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং একটি দেশের উন্নয়নের জন্য বিদ্যুৎ অত্যন্ত অপরিহার্য একটা বিষয়, আমাদের সরকারের কি পরিকল্পনা আছে এটাকে আরো বৃদ্ধি করার জন্য? যেমন রূপকল্প 2021 বা রূপকল্প 2041 বাস্তবায়নে এখানে আমাদের সরকারের পদক্ষেপগুলো কি কি আছে? আপনি যেটা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে রূপকল্প 2021 দিয়েছে, যার মধ্যে বাংলাদেশ একটা মধ্যমায়ের দেশে যাবে।
এবং রূপকল্প 2041, যার মধ্যে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে। আমরা তারই আলোকে আমরা আমাদের বিদ্যুৎ খাতে রূপকল্প তৈরি করেছি যে 2021 সালের মধ্যে সবার জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করা, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি আমরা 2021 সালের পূর্বেই আমরা এই রূপকল্প আমরা বাস্তবায়ন করতে পারব। শতভাগ নাগরিক এই সুবিধাটা পায়। এবং তার জন্য আমাদের বিদ্যুৎ উৎপাদনের যে টার্গেট লক্ষ্যমাত্রা সেটা হলো 24,000 মেগাওয়াট। তেমনি করে 2041 সালে বাংলাদেশ একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হতে হলে যে শিল্প বাণিজ্য সব জন্য যে চাহিদা দরকার সেটা মিট করতে গেলে আমাদের 60,000 মেগাওয়াটের বিদ্যুতের উৎপাদন লক্ষ্যমাত্রা ইতিমধ্যে আমরা নির্ধারণ করেছি। এবং সেটাকে বাস্তবায়নের জন্য কি প্রয়োজনীয় পদক্ষেপ সেটা বাস্তবায়নের জন্য আমরা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি। তার আওতায় আপনি জানেন যে আমরা বৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আসতেছে, আমাদের রূপপুরে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এগুলো আসতেছে, এবং এভাবে আমরা পর্যায়ক্রমে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছব। বর্তমানে কয়টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আছে? আমাদের বর্তমানে 108টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আছে, যেটা 2009 সালে ছিল মাত্র 27টি। 108টি বিদ্যুৎ কেন্দ্র এই কয় বছর এতগুলো হয়ে গেছে। এটা আমাদের জন্য অত্যন্ত বড় একটা সাফল্যের বিষয়। আর বর্তমানে সরকারি এবং প্রাইভেট সেক্টরে যেগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে এটার অনুপাতটা কি হারে আছে? আমরা বিদ্যুৎ খাতে সরকারি বেসরকারি যে অংশীদারিত্ব আমরা নিশ্চিত করেছি, তার ফলে কিন্তু আজকে বিদ্যুৎ সেক্টর এরকম একটা সফলতার মুখ দেখেছে। আমাদের বর্তমানে উৎপাদন ক্ষমতার দিক দিয়ে 45% আসে প্রাইভেট সেক্টর থেকে এবং 55% আসে সরকারি খাত থেকে। সো এইরকম একটা অবস্থানে আমরা আছি। আর বেসরকারি খাতের উপরে অত্যধিক নির্ভরশীলতা কি এই ব্যাপারে আমাদের কোনো ঝুঁকির কারণ হতে পারে? না, আমি মনে করি যে বেসরকারি খাতের উপর অতি নির্ভরতা আমরা যাবই না। বর্তমান যে অবস্থা আছে এটা অতি নির্ভরতা নয়, বাট আমি মনে করি যে যদি একটা সঠিক নীতিমালা থাকে, আইনি কাঠামো থাকে, তাহলে এটা কোনো ঝুঁকি নয়। পৃথিবীর তো অন্যান্য দেশে এমন আছে যে শতভাগই বেসরকারি তারা চলছে না। এটার জন্য দরকার সরকারি বেসরকারি খাতের একটা পার্টনারশিপ, অংশীদারিত্ব। আর সেক্ষেত্রে মানে অনেকের মধ্যে একটা ভীতি কাজ করে যে বেসরকারি খাতে যে উৎপাদিত বিদ্যুৎ এটার মূল্যটা বেশি সরকারি খাতে উৎপাদন বিদ্যুতের থেকে। এই কথাটি আদৌ সঠিক নয়, কারণ বিদ্যুতের মূল্য নির্ভর করে বিদ্যুতের জ্বালানি, প্রাইমারি জ্বালানির উপর। অর্থাৎ একটা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দাম স্বভাবতই কম হবে, কারণ গ্যাসের দাম কম। অন্যদিকে একটা তেল ভিত্তিক, ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, তার দাম অনেক বেশি হবে। বরং আমি মনে করি দক্ষতার দিক দিয়ে এই কথা আমি স্বীকার করতে আমার দ্বিধা নেই যে প্রাইভেট সেক্টরগুলো যেহেতু কমার্শিয়ালি রান করে এবং সবসময় প্রাইভেট সেক্টর কিন্তু অনেক দক্ষ থাকে, সেক্ষেত্রে বরং তাদের উৎপাদন খরচ কম পড়বে, কারণ তাদের দক্ষতা, ব্যবস্থাপনা সবকিছু কিন্তু উন্নত থাকে। আমার মনে হয় এটা আদৌ কোনো চিন্তার কোনো কারণ নেই যে, বা ভাবার কারণ নেই যে বেসরকারি খাতের দাম বেশি পড়বে। আর সর্বপ্রথম প্রশ্ন এসে যায় যে বর্তমানে আমরা বিদ্যুৎ উৎপাদনের জন্য কি কি উপাদান ব্যবহার করছি? আমাদের বিদ্যুৎ উৎপাদনে যেসব প্রাথমিক জ্বালানি, যেটাকে আমরা প্রাইমারি ফুয়েল বলি, এর মধ্যে গ্যাস অন্যতম, যেটা এখন 62%, যা 2009 সালে ছিল 96%। সো আমাদের যেহেতু আমাদের যেহেতু দেশীয় গ্যাসের মজুদ কমে যাচ্ছে, আমরা আস্তে আস্তে গ্যাসের উপর থেকে নির্ভরতা কমিয়ে আমরা অন্যান্য জ্বালানিতে যাচ্ছি। যেমন আগামী দিনের আমাদের মেজর ফুয়েল হবে কয়লা। এছাড়াও আমরা তেল ভিত্তিক অর্থাৎ ফার্নেস অয়েল এবং ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে আমাদের প্রায় 30% মতো। আমাদের বড় প্রক্রিয়াতে আমরা একটা ডোমেস্টিক কোল দিয়ে, দেশীয় কয়লা দিয়ে একটা কয়লার হাব আমরা তৈরি করতেছি। আমাদের অতি পুরাতন আপনি জানেন যে কাপ্তাইতে একটা জলবিদ্যুৎ আছে। এছাড়াও আমাদের কিছু নবায়নযোগ্য জ্বালানি থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি প্রায় 450 মেগাওয়াট। এটা আস্তে আস্তে আমরা ইনক্রিজ করার চেষ্টা করতেছি, বিশেষ করে সৌর বিদ্যুৎ দিয়ে। আপনি হয়তো জানেন যে বাংলাদেশে সোলার হোম সিস্টেম 35 লক্ষ। এই 35 লক্ষ এই যে গ্রামীণ রিমোট এরিয়াতে, এই জনপদে বা দ্বীপাঞ্চলে, চরাঞ্চলে এই 35 লক্ষ সোলার হোমের সিস্টেমের মাধ্যমে আমরা প্রায় 2 কোটি লোককে বিদ্যুৎ দিচ্ছি।
এবং এটা কিন্তু গৃহস্থলীর প্রয়োজন। হ্যাঁ রাইট, এটা কিন্তু বিশ্বের সবচেয়ে বৃহৎ সোলার হোম সিস্টেম কর্মসূচি, যেখানে সারা বিশ্বে সব মিলিয়ে হলো 27 লক্ষ, সেখানে আমরা একাই 45 লক্ষ। এই ব্যাপারগুলো কি আমরা ব্র্যান্ডিং করতে পারি না সারা পৃথিবীতে, যে আমরা উই আর দ্য, আমরা করছি, এবং উন্নত বিশ্ব কিন্তু আমাদের বিশেষ করে এই রোল মডেল হতে পারি। আমাদের সোলার হোম সিস্টেমটা একটা রোল মডেল, বিশেষ করে আমাদের যে ইটকল মডেল, যে আপনি জানেন যে সৌর বিদ্যুতের দাম বেশি, অথচ এই সৌর বিদ্যুৎ আমি দিচ্ছি কাকে? গ্রামের সবচেয়ে আন্ডার প্রিভিলাইজড, সুবিধা বঞ্চিত লোক, গরিব লোককে, প্রান্তিক লোককে। তার সেটা কিভাবে অ্যাফোর্ড করতেছে, তার জন্য আমরা একটা ইউনিক মডেল তৈরি করেছি, যেটা ইটকলের মাধ্যমে এবং সহজেই সংস্কৃতির একজন মানুষ তার এই সোলার পয়সা শোধ করতে পারে। সে কেরোসিনে যে পয়সাটা খরচ করত তার থেকে বেশি এই তার ইনস্টলমেন্টটা হবে না, সুতরাং সে ইজিলি এই সোলার হোম সিস্টেমটা অ্যাফোর্ড করতে পারে। আর সারা পৃথিবীতে তো এখন নবায়নযোগ্য জ্বালানির প্রতি ঝুঁকছে, বাট আমাদের দেশের ভূপ্রাকৃতিক অবস্থানের কারণে এটা কতটুকু আমাদের হলো যে ধরেন নবায়নযোগ্য জ্বালানির যেসব উৎস আছে, যেমন যেটা সোলার তো আমি বললাম, আর আছে বায়ু, কিন্তু আমাদের এই এলাকায় বায়ুর সেরকম যতটুকু তার প্রবাহ থাকার কথা একটা বায়ুভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার জন্য সেই পরিমাণ পর্যাপ্ত নয়। তবে একেবারে যে আমি উড়িয়ে দিব তা না, অবশ্যই যে কিছুটা হয়তো সেটাকে আমরা কাজে লাগাতে পারি। আমাদের অন্য সব উৎস যেগুলো আমরা বলি বায়োমাস, বায়োগ্যাস, এগুলো আসলে আমাদের যেহেতু ঘনবসতিপূর্ণ দেশ, এগুলোর আরও বিকল্প ব্যবহার রয়েছে, যার কারণে এগুলোর মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করাটা খুব একটা সম্ভব হবে না, লাভজনক হবে না। সেই কারণে আমরা সোলারটার উপরে আমরা জোর দিচ্ছি। আর বর্তমান যেটা আমরা দেখছি যে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করেছে, সেটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, যেটা আমাদের কাজ শুরু হয়েছে। এটি যখন বিদ্যুৎ উৎপাদন শুরু করবে, তখন বাংলাদেশের অবস্থাটা কি দাঁড়াবে মানসিক? এটা সুন্দর বলছেন যে এটা সত্যি অর্থে যে বাংলাদেশ একটা নতুন যুগে পদার্পণ করেছে, যে কারণ পরমাণু যে বিদ্যুৎ কেন্দ্র, এটা যেহেতু ওয়ার্ল্ড অ্যাটমিক এনার্জি ফোরাম আছে, এজেন্সি আছে, সেখানে একটা দেশ পরমাণু ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করতে গেলে তাকে অনেকগুলো কমপ্লায়েন্স করতে হয়। আল্লাহর রহমতে বাংলাদেশ শর্ত পূরণ করতে হয়, বাংলাদেশ সব শর্ত পূরণ করে কিন্তু এই যোগ্যতা অর্জন করেছে, এবং এটা এখন বাস্তবায়নের পথে। আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট, অর্জন এবং শুভ সূচনা। এই পরমাণু ভিত্তিক বিদ্যুতের পাশাপাশি বাংলাদেশ আরেকটা যুগে করেছে, সেটা হলো যে যেটাকে আমরা বলি আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য, এবং আমাদের যে ভৌগোলিক অবস্থানের সুবিধাটার কারণে আমরা এবং সিজনাল যে অ্যাডভান্টেজ, যে সেটার কারণে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে নেপাল, ভুটানে বিশাল জলবিদ্যুতের যে সম্ভাবনা, এটাকে আমরা কাজে লাগিয়ে আমরা সেখানেও কিন্তু আমরা একটা বড় একটা অংশ আমাদের বিদ্যুতের যোগান দিতে সক্ষম হবে। আর এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে যে একটি অমূলক ধারণা আছে যে এটি খুবই ঝুঁকিপূর্ণ, এই ব্যাপারে কি কিছু বলবেন আপনি? না, অবশ্যই ঝুঁকিপূর্ণ, কিন্তু ঝুঁকি মিটিগেশনের ব্যবস্থা আছে। আপনার এখন নির্ভর করে যে ঝুঁকিটা আপনি কিভাবে মিটিগেশন করবেন। আমরা যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র যেটা তৈরি হচ্ছে, ইতিপূর্বে বিভিন্ন দেশে যেসব দুর্ঘটনা সংঘটিত হয়েছে, ওগুলোকে মাথায় রেখে কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের সকল ধরনের মিটিগেশন ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং আমার বিশ্বাস যে এর ফলে সকল ঝুঁকি যে সম্ভাবনা, সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো। আর আরেকটি যেটা বর্তমানে যে আপনি বললেন যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো, এক্ষেত্রে পরিবেশগত কি কোনো ঝুঁকি রয়েছে? যেমন আমরা জানি যে কয়লা পোড়ালে কার্বন মনোক্সাইড বা নাইট্রোজেন অক্সাইড বা সালফার ডাইঅক্সাইড, এই ধরনের কিছু বায়ু দূষণকারী পদার্থ নির্গত হয়। এগুলোকে কমিয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ কি নেওয়া হয়েছে? না, এই কথা তো সত্যি যে কয়লা পোড়ালে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড বা সালফার ডাইঅক্সাইড এগুলো নির্গত হবে, এটা
এটা অস্বীকার করার কোনো উপায় নেই। প্রশ্ন হলো যে এগুলোকে আহ, প্রতিরোধ বা প্রতিষেধক মানে নিরাময় করার জন্য আমরা কি ব্যবস্থা নিচ্ছি। এবং আজকে ধরেন একটা কয়লা বিদ্যুৎ কেন্দ্রে যে পরিমাণ কার্বন নির্গত হবে, আমি তো বাংলাদেশের কনটেক্সটে আপনাকে বলতে পারি, বাংলাদেশে যত এই যে কাঠ পুড়িয়ে অথবা অন্য সব গ্যাস পুড়িয়ে যে আমাদের যে ইটের ভাটাগুলো আছে, এবং কোনো ধরনের প্রেক্ষিত মিজাজটাই কিন্তু যে কার্বন নির্গত হচ্ছে সেই তুলনায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে ওই নির্গত হবে না। তবে বরং এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমরা সব ধরনের বিজ্ঞানসম্মত যতগুলো মিটিগেশন মেজার্স নেওয়া সেগুলো আমরা নিচ্ছি। যেমন ধরেন আমি যদি উদাহরণ দিই যে আমাদের যে রামপালে যে বিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছে সেটার ক্ষেত্রে আমরা অত্যাধুনিক আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ইউজ করছি, যেটা হলো একটা মডার্ন টেকনোলজি যার এফিসিয়েন্সি বেশি, কম কয়লা পোড়াবে এবং দূষণ কম। অন্যদিকে আমরা ইএসপি বলে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, যার মাধ্যমে আপনার এই যেটা আপনি বললেন যে ধোঁয়ার মাধ্যমে যে কার্বন যেটা হবে সেই ফ্লাই অ্যাশ যেটা, সেটা আমরা প্রায় শতভাগ, যেটা বলে যে 99.99% আমরা ফ্লাই অ্যাশকে আমরা ক্যাপচার করতে পারবো। আমরা সালফার ডাইঅক্সাইডকে ক্যাপচার করার জন্য ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন বলে ওরকম একটা ইকুইপমেন্ট আমরা ইউজ করব। তারপর আমরা নাইট্রোজেন অক্সাইডকে আমরা নিরাময় করার জন্য আমরা লো নক্স বার্নার আমরা ইউজ করি। এইভাবে প্রতিটা ক্ষেত্রেই আমরা কিন্তু মডার্ন আধুনিক প্রযুক্তি সম্পন্ন আমরা যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করে সব ধরনের এনভায়রনমেন্টাল হ্যাজার্ডগুলোকে আমরা অ্যাড্রেস করব। আচ্ছা, আর বিদ্যুতের যথাযথ ব্যবহারের জন্য আপনার প্রতিষ্ঠান পাওয়ার সেলের ভূমিকা কি হওয়া উচিত? আমরা যথারীতি আমাদের সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আমরা পাওয়ার সেক্টরকে একটা যে সাস্টেইনেবল একটা অবস্থানে আনা বা জ্বালানি নিরাপত্তার জন্য যেসব পরামর্শ দেওয়ার আমরা সেটা দিয়ে যাচ্ছি। এবং সাস্টেইনেবল একটা ফুয়েল মিক্স কি হতে পারে, যেটা আমি ইতিপূর্বে বললাম যে আমাদেরকে এমন একটা সাস্টেইনেবল ফুয়েল মিক্স হওয়া দরকার যেটার মাধ্যমে আমরা জনগণকে সাশ্রয়ী মূল্যে মানসম্মত বিদ্যুৎ দেবো। যেমন কয়লার কথা বললাম, গ্যাসের পাশাপাশি আমরা আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিদ্যুৎ আমদানি করা, আমাদের কিছু অবশ্যই লিকুইড বেস থাকবে, নবায়নযোগ্য জ্বালানির দিকে আমরা নজর দিচ্ছি। এর জেনারেশনের বাইরে আমরা যা করছি সেটা হলো যে আমাদের ট্রান্সমিশন সিস্টেমটাকে আমরা আরও অটোমেশন করতে চাচ্ছি, আমরা স্মার্ট গ্রিডের দিকে যাচ্ছি, আমাদের গ্রাহকদেরকে আমরা বিভিন্ন ধরনের হয়রানি ভুতুড়ি বিল থেকে রক্ষার জন্য আমরা ডিস্ট্রিবিউশনে আমরা স্মার্ট মিটার দিচ্ছি, আমরা কমপ্লেইন হ্যান্ডলিং এর জন্য আমরা অটোমেশন কমপ্লেইন সেন্টার করতেছি, কল সেন্টার করতেছি, সো দ্যাট গ্রাহকরা যদি কোনো কমপ্লেন করে কবে করলো, কার কাছে করলো, কি হলো, সেগুলো অটোমেটিক কেউ হাইড করতে পারবে, জবাবদিহিতা নিশ্চিত। সো আমরা এইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমি মনে করি যে পাওয়ার সেক্টর সে তার অবিষ্ট লক্ষ্যে যাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে রূপকল্প দিয়েছে সেটার আলোকে আমরা 2021 সালে আমরা সবাইকে সাশ্রয়ী মূল্যে মানসম্মত বিদ্যুৎ দিতে পারবো। 2041 সালে একটা উন্নত সমৃদ্ধ দেশ হতে হলে যে পরিমাণ বিদ্যুৎ, যে মানের বিদ্যুৎ, সেটা আমরা সরবরাহ করতে সক্ষম হবো। ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে উপকৃত করার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলাদেশ বেতারের শ্রোতা মণ্ডলীকে। আসসালামু আলাইকুম।